আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বহু কালক্ষেপণের পর গত বৃহস্পতিবার হয়েছে তফসিল ঘোষণা। সারা দেশে এখন বইছে নির্বাচনী আমেজ। তার মধ্যে রয়েছে চরম কিছু দুঃসংবাদ, যেমন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে গুলি করা সহ আরও নানান ষড়যন্ত্র। আলোচনার কেন্দ্রে আছেন প্রত্যেক আসনের প্রার্থীরা। কোন আসনের প্রার্থী কতটা পরিচিত, এলাকায় কার কেমন জনপ্রিয়তা, এসব নিয়ে চায়ের কাপে উঠছে ঝড়। প্রত্যেকটি পাড়া মহল্লায় চলছে আলোচনা সমালোচনা। কোন প্রার্থী জিততে পারে, কোন প্রার্থী জনপ্রিয় এবং জনগণমুখী, এসব নিয়ে চলছে বিভিন্ন বিচার বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় আলোচনায় আছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন, ঢাকা ৯ আসনটি। সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিস্তৃত জনপদ নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। এই আসনে মূল লড়াইটা হবে দেশের অন্যতম বড় দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে। আসনটিতে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন হাবিবুর রশিদ হাবিব। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। জামায়াত থেকে প্রার্থী হয়েছেন কবির আহমেদ। তিনি জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি এবং সবুজবাগ, মুগদা ও খিলগাঁও উন্নয়ন পরিষদের সভাপতি। এবং এনসিপি থেকে প্রার্থী করা হয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে। তবে এই আসনে প্রার্থীদের নিয়ে রয়েছে বড় এক অভিযোগ, যেমন সেখানে প্রার্থীরা আলোচনায় থাকলেও মাঠ পর্যায়ে ভোটারদের সঙ্গে তাদের যোগাযোগ প্রত্যাশা মতো চোখে পড়ছে না বলে শোনা যাচ্ছে এলাকার জনগণের কাছ থেকে বা ঢাকা ৯ আসনের ভোটারদের কাছ থেকে। সরজমিনে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির হাবিবুর রশিদ, জামায়াতের কবির আহমেদ এবং এনসিপির তাসনিম জারা তিনজনই নিজেদের রাজনৈতিক পরিচিতি ও সাংগঠনিক পদমর্যাদায় উল্লেখযোগ্য নেতা নেত্রী হলেও এলাকার সাধারণ মানুষদের কাছে তাদের পরিচিতি খুবই কম বা নেই বললেই চলে। প্রার্থীদের মধ্যে অন্যতম এক প্রার্থী সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রশিদ হাবিব। তার একটি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। রাজনীতিতে তিনি সুপরিচিত হলেও মাঠ পর্যায়ে, বিশেষ করে ঢাকা ৯-এর অলিগলি, বাজার, ওয়ার্ডের ভেতর তার পরিচিতি সেই অনুপাতে শক্তিশালী হয়ে ওঠেনি। অনেকেই তাকে নতুন মুখ হিসেবে দেখছেন। ঢাকা ৯ আসনটিতে খোঁজ নিয়ে জানা যায়, খিলগাঁও, তালতলা, মুগদা, হাজীপাড়া ও সবুজবাগে কথা বললে অনেকেই বলেন বিএনপির প্রার্থী মিছিল সমাবেশ করলেও তাকে খুব একটা চেনেন না তারা। এর আগেও নাকি তারা নামও শোনেননি তার। কয়েকজন ভোটারের সঙ্গে এই আসনের কথা বলে জানা যায়, বিএনপির প্রার্থী নাকি একেবারেই নতুন, আগে তাকে কোথাও দেখেনি তারা। তারা শুনেছে উনি বড় নেতা, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন, কিন্তু এলাকায় তাকে কখনো আমরা দেখি নাই। হঠাৎ নির্বাচনের সময় এলে মানুষ চিনতে পারে না, ভোট দিতেও দ্বিধা করে। বিএনপির নাম আছে কিন্তু প্রার্থী নতুন মনে হয়। উনি যদি আগে একটু সময় দিতেন, মানুষের সঙ্গে ঘুরে কথা বলতেন, তাহলে আলাদা একটা সাড়া পেতেন, এমনটাই জানাচ্ছিলেন ওই আসনের ভোটাররা। মিছিল মিটিং করছেন ঠিকই, কিন্তু আমরা তো মানুষ দেখি না সব সময়। প্রার্থী যদি এলাকাপ্রেমী হয় তবেই মানুষ মন থেকে তাদেরকে ভোট দেয়। এই বাস্তবতায় হাবিবুর রশিদের প্রচার প্রচারণা কিছুটা সীমিত পরিসরে হলেও নিয়মিত চলছে। বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ছোট ছোট শোডাউন চোখে পড়ছে তার। এলাকায় সম্পৃক্ত হতে চেষ্টা করছেন তিনি। তবে ভোটারদের একটি অংশ এখনও তাকে নিয়ে দ্বিধায় রয়েছে, কারণ সংগঠনের পরিচয়ের বাইরে ব্যক্তিগত যোগাযোগ বা দীর্ঘমেয়াদী স্থানীয় সম্পৃক্ততার ঘাটতি এই আসনের নির্বাচনী বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষত ঢাকা মহানগরীতে প্রতিটি আসনের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তিগত সম্পর্ক, গণসংযোগের ধারাবাহিকতা এবং স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে যোগসূত্র তৈরি করা ভোটাররা গুরুত্ব দিয়ে দেখেন। এছাড়া জামায়াতের প্রার্থী ঢাকা ৯ আসনে প্রার্থী হচ্ছেন জামায়াতে ইসলামের মনোনীত কবির আহমেদ। তিনি কিছুটা সংঘটিত প্রচার প্রচারণা চালালেও তারও জনসম্পৃক্ততা ব্যাপক নয় হিসেবে পরিচিতি রাখলেও সেটি অধিকাংশ সাধারণ ভোটারের কাছে ততটাও বিস্তৃত নয়। বিগত আওয়ামী শাসন আমলে দীর্ঘদিন জামায়াত তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি। গত এক বছরের কার্যক্রমে দলটি জনসম্পৃক্ত হতে পারছে বলেই মনে করছেন স্থানীয়রা। কবির আহমেদ সম্পর্কে এলাকাবাসী বলেন, তিনি কিছু মিছিল মিটিং করলেও ভোটারদের বড় একটা অংশ তাকে চেনা বললেও ঘনিষ্ঠ বা জনসম্পৃক্ত মনে করছেন না তাকে। কয়েকজন ভোটার জামায়াত প্রার্থী কবির আহমেদ সম্পর্কে বলেন, জামায়াতের লোকজনকে চিনি, কিন্তু প্রার্থীকে খুব একটা দেখি না। মাঝে মাঝে মিছিল হয়, কিন্তু তা দিয়ে জনপ্রিয়তা তেমন একটা বাড়ে না। উনি নাকি বিভিন্ন সংগঠনের সভাপতি, কিন্তু এলাকার বাস্তব সমস্যায় তাকে তেমন দেখা যায়নি। ভোটাররা যে ব্যাপারটা গুরুত্ব দেয়, আগে একটু ভালোভাবে এলাকায় কাজ করলে জনপ্রিয়তা বাড়ত তার। এখন প্রচারণা করছে, কিন্তু তেমন ঢেউ তৈরি করতে পারেনি এই আসনটিতে। জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক আছে ঠিকই, সেটা সবাই জানে, তবে সেটা দিয়ে তো নির্বাচনে জয়লাভ করা কখনোই সম্ভব নয়। নির্বাচনে জয়লাভ করতে হলে অবশ্যই সাধারণ জনগণের ভোট লাগবেই লাগবে।
সেজন্য অনেকে বলছেন জামায়াত প্রার্থীকে এলাকায় আরও সম্পৃক্ত হতে। অন্যদিকে এনসিপির আলোচিত প্রার্থী ডাক্তার তাসনিম জারা দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সাংগঠনিক পদে থাকলেও ভোটের মাঠে বা সাধারণ জনগণের কাছে তাকে খুব একটা দেখা যায় না। যদিও বা মাঝে মাঝে কিছুটা গণসংযোগ করছেন, তবে তা দিয়ে তো আর পোষায় না। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় তার প্রচার প্রচারণা নীরব বা নেই বললেই চলে। এলাকায় তার ব্যানার পোস্টার বা ওপেন প্রচার প্রচারণা কার্যক্রম তেমনভাবে চোখে পড়েনি এই আসনের জনগণের। তাসনিম যারা এই আসনে ব্যতিক্রমধর্মী আলোচনা তৈরি করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় হলেও মাঠ পর্যায়ে তার উপস্থিতি একেবারেই সীমিত। বিশেষ করে তিনি একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে নির্বাচনী আইন অনুযায়ী 25 লাখ টাকা ব্যয়ের সীমার বাইরে গিয়ে তিনি কোনো অতিরিক্ত বা অনিয়মের মাধ্যমে টাকা খরচ করবেন না নির্বাচনের উদ্দেশ্যে। এই প্রতিশ্রুতি রাজনৈতিক শুদ্ধাচারের দৃষ্টিতে প্রশংসনীয় হলেও প্রচারণার বাস্তবতায় এটি তাকে পিছিয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। আসনটির একজন ভোটার তার সম্পর্কে বলেন, এলাকায় তার কোনো প্রচারণায় আমি দেখিনি। প্রার্থী যদি মানুষকে দেখা না দেয় তার প্রতি আস্থা তৈরি হয় কিভাবে? উনি নাকি নিয়ম মতো 25 লাখের বেশি খরচ করবেন না, সেটি অবশ্যই ভালো কথা, কিন্তু মাঠে নামলে তো ভোটারদের জানার সুযোগই হচ্ছে না উনি আসলে কে। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কিন্তু বাস্তবে নেই। নির্বাচন শুধু নীতি দেখালে হবে না, ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষাটাও সবচেয়ে বেশি জরুরি, যার জন্য তাকে অবশ্যই মাঠে থাকতে হবে। আরেক ভোটার তার সম্পর্কে বলেন, তাসনিম জারার কথা ফেসবুকে দেখি, কিন্তু এলাকায় তো তাকে একেবারেই দেখি না। ভোট তো মাঠের ব্যাপার। নির্বাচনে ভালো করলে মাঠে প্রচার প্রচারণা চালাতে অবশ্যই তাকে চালাতে হবে। ফলে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী ঘরোয়া বৈঠক, গণসংযোগ বা দৃশ্যমান প্রচারণা না থাকায় তাসনিম জারা জনপ্রিয়তা বাড়ার সুযোগ সীমিত রয়ে গেছে বলেই মনে করছেন অনেকে। মূল ব্যাপারটা হচ্ছে তার জনপ্রিয়তা সাধারণ স্টুডেন্ট বা তরুণদের মাঝে থাকলেও বুমার বা প্রবীণদের মধ্যে তার তেমন একটা পরিচিতি নেই। সেই জন্য তিনি অনেকটাই পিছিয়ে পড়ছেন ভোটের মাঠ থেকে। সাধারণ জনগণ অনেকেই তাকে চিনে না, এই কারণে তিনি অনেকটাই পিছিয়ে থাকছেন ঢাকা ৯ আসনে। তবে সবকিছু বিচার বিশ্লেষণ করে দেখা যায় ঢাকা ৯ আসনটি এক প্রকার প্রার্থী শূন্য হয়ে পড়েছে। জনগণ কোনো প্রার্থীর সঙ্গে কানেক্ট করতে পারছেন না। ভোটাররা সাধারণত যে প্রার্থীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন, সমস্যা, ভোগান্তি, স্থানীয় উন্নয়ন কিংবা রাজনৈতিক অনিশ্চয়তার সময় যাকে পাশে পান তাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু ঢাকা ৯ আসনে এই ৩ দলের ৩ প্রধান প্রার্থীর ক্ষেত্রেই এই ধারাবাহিকতা একেবারেই অনুপস্থিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয়ভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং ধারাবাহিক যোগাযোগ ছাড়া রাজধানীর মতো আসনে জনপ্রিয়তা তৈরি করা খুবই কঠিন একটি কাজ। কেন্দ্রীয় পরিচিতি বা সাংগঠনিক পদ সবসময় মাঠের ভোটে প্রভাব ফেলতে পারে না বা আগেও ফেলেনি। মাঠের ভোটে একমাত্র একটি বিষয় প্রভাব ফেলে, তা হলো জনগণের সঙ্গে সম্পৃক্ততা, তাদের সুখে দুঃখে পাশে থাকা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা বাড়ানো। এলাকার ভোটাররা বলছেন, প্রার্থীরা নির্বাচনের সময় এলে এক প্রকার হুট করেই সক্রিয় হন। স্থানীয় উন্নয়ন, জলাবদ্ধতা, রাস্তাঘাটের সমস্যা, ড্রেনেজ ব্যবস্থাপনা বা স্বাস্থ্যসেবা বিষয়ক উদ্যোগে ৩ জনের কাউকে নিয়মিত ভূমিকা রাখতে দেখা যায়নি। ফলে জনসম্পৃক্ততা অর্জনে তাদের কাজ এখন বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অনেক ভোটারই বলছেন, আসনে কোনো প্রার্থী এখনও এমনভাবে প্রচারণা চালাতে পারেননি যে যা বড় গণজোয়ার তৈরি করবে বা তাদের পরিচিতি এই আসনটিতে অনেকটাই বাড়িয়ে তুলবে বা তাদেরকে জনমুখী করে তুলবে। ঢাকা ৯ আসনের সামাজিক গঠন বিন্যাসে বিভিন্ন শ্রেণীর মানুষ, কর্মজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্যবিত্ত পরিবার, সরকারি বেসরকারি চাকুরিজীবী, এসব শ্রেণীর ভোটারদের আলাদা করে টানতে প্রত্যেক প্রার্থীর আলাদা রাজনৈতিক কৌশল দরকার।